প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান কেমন আছেন। প্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে চুল নিয়ে চুলচেরা বিশ্লেষণ হবে আজকে। চুল নিয়ে আমাদের রোমান্টিকতার শেষ নেই। আমাদের সাহিত্য সংস্কৃতির পরতে পরতে চুল নিয়ে আছে অনেক রোমান্টিকতা, অনেক আধিক্যতা। চুল তার কবেকার অন্ধকার বিদিশার দিশা, মুখ তার সাবস্তির কারুকার্য। মুখের কারুকার্য যত সুন্দরই হোক না কেন, চুল যদি না থাকে তাহলে আমাদের মন খারাপ হয়ে যায়। চুল পড়ছে, এটি একটি দুশ্চিন্তার কারণ। আমাদের কাছে প্রতিদিন যে রোগীরা আসে, এমন কোনো রোগী নেই যাকে প্রশ্ন করা হয় যে আপনার মাথার চুল কেমন পড়ে। প্রত্যেকটা রোগীর একই উত্তর, প্রচুর চুল পড়ে যায়। কিন্তু সবাই কিন্তু টাক হয়ে যায় না, কারণ চুল পড়া মানেই যে একেবারে মাথা চুল শূন্য হয়ে যাবে সেরকমও নয়। তাহলে এখানে অনেক বোঝার বিষয় আছে, কতটুকু চুল পড়াটা স্বাভাবিক, কতটুকু চুল পড়া অস্বাভাবিক, টাক হলে বা চুল পড়ে গেলে কী করণীয়, এসব নিয়ে আমরা আজকে কথা বলবার জন্য স্টুডিওতে আজকে যিনি উপস্থিত আছেন তিনি বাংলাদেশের লেজার ডার্মাটোলজির একজন বা অ্যাস্থেটিক ডার্মাটোলজির একজন পায়োনিয়ার ব্যক্তিত্ব, ডাক্তার সরকার মাহবুব এ শামীম, চিফ কনসালটেন্ট লেজার ট্রিট। ডক্টর শামীম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনার আরেকটি উইং আছে যেটা আমি জানি, সেটা হলো ডিএচআই, যেখানে আমরা এটা নিয়ে আজকে কথা বলবো এবং আমাদের আজকের আলোচনার বিষয়টি এটি। আমি প্রথমে একটু আপনার কাছে জানতে চাই, চুল কেন পড়ে? আসলে আমি স্টার্টিংটা অনেকদিন পর টেলিভিশনে, তো তোমার স্টার্টিংটা দেখে আমি মুগ্ধ। এত চুল নিয়ে এত সুন্দর করে এত কবি সাহিত্য যেভাবে বলেছো, এটা আসলে অনেক সুন্দর ছিল। স্টার্টিংটা খুব সুন্দর। এখন এখানের মধ্যে কাব্য না করলে তো মুশকিল হয়ে যাবে। আমি বলি যে আসলে আমার পেশেন্টদেরকে আমি যে কজটাকে বলি সেটাকে দুভাবে ভাগ করি আমি। একটা হচ্ছে এক্সটার্নাল কজ, একটা হচ্ছে ইন্টারনাল কজ। এক্সটার্নাল মানে বাইরে থেকে চুলটাকে কি করছি। চুলের সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে সানলাইট, আলট্রাভায়োলেটস। আচ্ছা, অনেক বেশি রোদে ঘুরলে তার চুল কিন্তু প্রাণহীন হয়ে যাবে, শুষ্ক হয়ে যাবে। সুতরাং আলট্রাভায়োলেট চুলের জন্য অনেক ক্ষতিকারক। লম্বা সময় রোদে থাকলে বা সারাদিন রোদে থাকলে চুলের ক্ষতি হয়। 2 নম্বর হচ্ছে যে হেয়ার স্টাইলিং যদি করার জন্য অনেক কিছু আমরা লাগাই, তেল লাগাই, জেল লাগাই, বহু কিছু লাগাই, এগুলাতে হয়। বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে কালার করি, এগুলাতে ক্ষতি হয়। স্ট্রেসে ক্ষতি হয়। আচ্ছা, তারপর স্মোকিংয়ে অনেক ক্ষতি হয় চুলের জন্য। এগুলোতে চুল পড়ার হার অনেক বেড়ে যায়। আচ্ছা। আর ইন্টারনালি যদি বলি আমি, ইন্টারনালিতে আমরা সবাই জানি যে জেনেটিক্স হচ্ছে একদম, যেমন আমাদের মূল যে চুলের পড়ার কারণটা যে টাক মাথা, সেটাকে আমরা বলি অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া বা মেল প্যাটার্ন ফিমেল প্যাটার্ন বলনেস বলি আমরা। তো অ্যান্ড্রো মানে হচ্ছে হরমোন, আর জেনেটিক মানে জেনেটিক কারণ। তো এটা তো আছে, যেটা বিভিন্ন ধরনের প্যাটার্নে পাওয়া যায়, বিভিন্ন ধরনের টাইপ বলি। এটা সাধারণ দর্শকরা হয়তো বুঝবে না, দেখবেন যে 2 সাইড থেকে উঠে যাচ্ছে বা সামনে একটু থেকে মাঝখান দিয়ে পড়ে যাচ্ছে। বিভিন্ন ধরনের টাইপ আছে, আমরা গ্রেড বলি। তো সেভাবেও ডিফাইন করা যায় চুল পড়াগুলো। এটা অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া। তাছাড়া যদি যে কোনো ধরনের শারীরিক অসুবিধায় চুল ফার্স্টে আপনার এফেক্টেড হয়। সবাই আমরা জানি চুলের মধ্যে তো নিউট্রিশন ব্লাডের মাধ্যমে পৌঁছায়। তো যে কোনো কিছুতেই যদি আমরা খাওয়া দাওয়ায় উল্টাপাল্টা করি, ধরেন আমরা ক্র্যাশ ডায়েট করলাম, অথবা আমরা ইন্টারমিডিয়েন্ট ফাস্ট, এখন যে বাহারি নাম কিটো ডায়েট, বিভিন্নভাবে এই ধরনের ডায়েট যদি করি, তাহলে সবচেয়ে বড় ইফেক্ট প্রথমে পড়ে চুল। মাঝখানে কিছুদিন তো আমি অসংখ্য রকমের মানে পেশেন্টে অবস্থা খারাপ ছিল 2-3 বছর আগে, হঠাৎ করে বিভিন্ন কিটো ডায়েটের প্রাদুর্ভাবে আমার পেশেন্ট বেড়ে গেছিল অনেক, ভীষণ। বিকজ সারাক্ষণ চুল পড়ছিল, প্রচুর চুল। কারণ চুলের জন্য আসলে বিভিন্ন ধরনের প্রায় 100 ধরনের ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টসের প্রয়োজন। তো আমরা যে খাবার খাচ্ছি রেগুলার, যদি আমরা হেলদি ডায়েট খাই, আমাদের শরীর এখান থেকে যা যা প্রয়োজনীয় জিনিস চুলের জন্য নিয়ে থাকবে। সুতরাং খাবার দাবার নিয়ে যদি ডায়েট করি, তাহলে চুলকে কিন্তু ইফেক্ট করা, মানে এটা ব্যালেন্স ডায়েট হতে হবে। যদি সবাই যদি এরকম হয় যে আমরা আমাদের নরমাল যদি খাবার থেকে নির্দিষ্ট একটা পুষ্টি টোটালি আমরা বাদ দিয়ে দিলাম, কার্বোহাইড্রেট টোটালি বাদ দিয়ে দিলাম, বা ফুড গ্রেইন আমরা টোটালি বাদ দিয়ে দিলাম, প্রোটিন খুব মুশকিল। সবকিছু মিলে অনেক কিছু দরকার, আয়রন দরকার, প্রোটিন দরকার, প্রত্যেকটা জিনিস প্রচুর ধরনের। আমি তো বলেছি মাইক্রোনিউট্রিয়েন্টস এন্ড ম্যাক্রোনিউট্রিয়েন্টস, হাজার রকমের মিনারেলস, এগুলো সব চুলের জন্য খুব অল্প পরিমাণে দরকার, কিন্তু দরকার খুব। তো এই জন্য এগুলো। তারপরে ধরেন যে কোনো ক্রনিক ডিজিজ, যে কোনো জ্বর হলো চুল পড়ে গেল, টাইফয়েড হয়ে চুল পড়ে, যে কোনো ধরনের একটা ক্রনিক ডিজিজ হলে চুল পড়ে যাওয়ার একটা কাজ, এটা একটা ইন্টারনাল কজ। তাছাড়া অনেক ধরনের মেডিকেশন, যেমন ধরো কেমোথেরাপি দিলাম, তোমার ব্লাড ক্যান্সার, তুমি ওষুধ দিলা, সবার আগে কে এফেক্টেড হবে? চুলটা সহ্য করতে পারবে না, চুল পড়ে যাবে। তো এইভাবে আমার এই এক্সটার্নাল কজ আর ইন্টারনাল কজটাকে যদি একজন মেজার করতে পারি, তাহলে তার সাথে কথা বললে তার প্রপার হিস্ট্রি নিলেই আসলে কারণটা বেরিয়ে যাবে যে আসলে কিসের জন্য এরকম হচ্ছে।
তো সেই ধরনের দিলে ভালো চিকিৎসা। এখন তো আসলে চুলের চিকিৎসা অনেক ভালো, তো চুলের চিকিৎসা করা খুবই খুবই ভাবে সম্ভব। আরেকটা প্রশ্ন তুমি স্টার্টিংয়ে বলেছিলে যে দিনে কয়টা চুল পড়া নর্মাল। হ্যাঁ, চুলে তো রেগুলার 50 থেকে 100টা চুল পড়লে কোনো কিছু আসে যায় না, কারণ চুলের মধ্যে আমাদের 1,20,000 চুল আছে মাথার মধ্যে। তো এখানের মধ্যে থেকে 100 চুল পড়া, 150 চুল পড়া এটা খুব একটা কঠিন ব্যাপার না, কারণ আমার চুলের 3টা ভাগ আছে, একটা গ্রোয়িং ফেজ আছে, অ্যানাজেন ফেজ আছে, ক্যাটাজেন টেলোজেন ফেজ আছে। তার মানে একটা পর্যায় পর্যন্ত চুলগুলো কিছুদিন পর পর চুলগুলা নেক্সট স্টেজে চলে যায়। অ্যানাজেন থেকে ক্যাটাজেন হয়, টেলোজেন হয়, তো করে একসময় পড়ে যায়, আবার নতুন চুলের গ্রোথ হয়। এটা একটা নর্মাল স্বাভাবিক প্রক্রিয়া, শুধু এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নেই। ওরিড হতে হবে তখনই যখন দেখা যাবে একটা নির্দিষ্ট জায়গার চুলটা পড়ে যাচ্ছে, অথবা আমি আর একটা ইম্পর্টেন্ট কারণ বলতে ভুলে গেছি, এক্সটার্নাল কাজে ইনফেকশনের কথা বলতে ভুলে গিয়েছি। যেমন ইনফেকশন হলে, যেমন চুলে যদি ফাঙ্গাস হয় বা অন্য কোনো ধরনের ফলিকুলাইটিস হয়, সেই ক্ষেত্রেও কিন্তু চুল পড়ে যায়। মানে চুল পড়ার কারণটা যদি আমরা ঠিক মতো নির্ণয় করতে পারি তাহলে আসলে হবে। তারপরে আরও অনেক ধরনের অটোইমিউন ডিজিজ আছে, প্লাস ধরেন আরও এগুলাতেও চুল পড়া একদম পার্মানেন্ট বল্ড হতে পারে, বা টেম্পোরারি সেবোরিক ডার্মাটাইটিস, সোরিয়াসিস, এগুলো ক্ষেত্রেও কিন্তু প্রভোগ করে বা চুলগুলাকে প্রিসিপিটেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। তো কজ নিয়ে আমরা অনেক কথা বলে ফেলেছি। শামীম ভাই, আমাদের সাথে একজন রোগী আছেন, আমরা একটু ওনার ফোনটা নিচ্ছি। আমাদের একজন দর্শক আছেন আমাদের সাথে। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে, আপনার পরিচয়টি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি পাবনা থেকে বলছিলাম, মোহাম্মদ টিপু শেখ। জি, টিপু শেখ বলুন। টিপু সাহেব, জি, এই আমার ছেলে বয়স হলো 18 বছর। হ্যাঁ, পেছন থেকে কিছু চুল উঠে গেছে একাই, পেছন থেকে। হ্যাঁ, আচ্ছা, পেছন সাইড থেকে। আমি ডাক্তার সাহেবের কাছে পরামর্শ নিতে চাচ্ছি, ওটা কি চিকিৎসা করা যায়? অনেক ধন্যবাদ। ইট ইজ কল্ড অ্যালোপেশিয়া এরিয়েটা। আচ্ছা, এটা এক ধরনের একটা ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডার বা অ্যালার্জিক ডিসঅর্ডার বলতে পারি আমরা। তো এর অ্যালার্জি আছে। তো অ্যালোপেশিয়া এরিয়াটাতে অনেক ভালো ভালো ওষুধ এখন আমাদের এখানে আছে। আমরা খাবার ওষুধ দেই, আবার বিভিন্ন ধরনের ইনজেকশনস আছে, ইনজেকশনস করি, ক্রায়োথেরাপি করি, করে এটা চমৎকার রেজাল্ট। হ্যাঁ, কিন্তু অ্যালোপেশিয়া এরিয়াটা যদি ক্রনিক হয়ে যায়, ব্যাড প্রগনোস্টিক সাইন আছে, মানে খারাপ হয়ে যায় জিনিসগুলো। তো আপনি যত তাড়াতাড়ি সম্ভব একজন যে কোনো ডার্মাটোলজিস্টের কাছে, কোয়ালিফাইড ডার্মাটোলজিস্টের সাথে যোগাযোগ করুন। উনি অবশ্যই আপনাকে খুব সহজে চেম্বারেই বসে আপনার সলিউশন দিয়ে দেবেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমাদেরকে ফোন করবার জন্য। আশা করছি আপনি আপনার সমস্যার সমাধানটি বুঝতে পেরেছেন। শামীম ভাই, আমরা শুরুতে একটু বলছিলাম যে ডিএইচই, আপনি মানে লেজার ট্রিট এবং ডিএইচআই, এই দুটি প্রতিষ্ঠানেরই আপনি আমাদের আসলে প্রতিষ্ঠান 4টি। আচ্ছা, হচ্ছে লেজার ট্রিট। লেজার ট্রিটে আমরা অ্যাস্থেটিক ডার্মাটোলজি করি। ঢাকা ডার্মাটোলজি ইনস্টিটিউটে আমরা ডাক্তারদেরকে ট্রেনিং দিই এবং ক্লিনিক্যাল ডার্মাটোলজিটা প্র্যাকটিস করি ওখানে। ডিএইচআর আন্ডারে হেয়ার ডিসঅর্ডার্স, হেয়ার ট্রান্সপ্লান্ট সহ সব কিছু করি। আর একটা ক্লিনিক 21, যেটার মধ্যে আমরা সেক্সুয়াল হেলথ এবং অ্যাস্থেটিক গাইনোকোলজি করি। উই হ্যাভ 4 ক্লিনিক্স। ওকে। তো ওই কারণে এটা ডিফারেন্ট ভাবে, কারণ একটার সাথে মার্জ হয়ে গেলে মুশকিল হয়ে যায়, ফোকাসও নষ্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, আমি একটু ডিএইচআই নিয়ে জানতে চাই। এটা আমাদের আজকের প্রসঙ্গটির সাথে এটা ডিএইচআই এটা খুবই খুবই পপুলার। আমরা 2017 সালে আমরা এটা ফ্র্যাঞ্চাইজি নিয়ে আসি। ডিএইচআইটা আসলে বেসিক্যালি একটা ইউরোপিয়ান ফ্র্যাঞ্চাইজি, সারা ইউরোপ জুড়ে খুবই পপুলার। তারপরে এটার বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ধরেন আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে, এশিয়াতে, প্রত্যেকটা মহাদেশে ছড়িয়েছে। আমাদের প্রায় ধরেন 70টার উপরে দেশ আছে যেখানে আমাদের ডিএইচআই ক্লিনিকগুলো আছে। এগুলো সেন্ট্রালি পরিচালিত হয় একসাথে। এটা একটা স্পেশাল প্রোটোকল আছে, সেই স্পেশাল প্রোটোকল অনুযায়ী চলে। এবং আমাদের স্পেশালিটি হচ্ছে যে আমাদের চুলের যে ন্যাচারালনেস, যেমন আমার মাথায় যদি দেখেন, আমার মাথায় কিন্তু 2বার ট্রান্সপ্লান্ট করেছি। এবং ডিএইচআই লুকস ন্যাচারাল। আমরা তো ম্যাক্সিমাম লোকের করে দিয়েছি। তো ডিএইচআই হচ্ছে ডাইরেক্ট হেয়ার ইমপ্লান্টেশনস। আমরা কি করি, আমরা এখানের মধ্যে প্রতিটা জিনিস ইটস এ প্রোটোকল ওয়াইজ। আমাদের যে পাঞ্চটা ব্যবহার করা হয়, ইটস ভেরি মাইনর। ডিএইচআইটা হচ্ছে একটা পদ্ধতির নাম। হ্যাঁ, পদ্ধতির নাম। এটা 2 ধরনের পদ্ধতি বেসিক্যালি আছে। এক সময় ছিল এফইউটি, ফলিকুলার ইউনিট ট্রান্সপ্লান্ট, এফইউই, ফলিকুলার ইউনিট এক্সট্রাকশন। হ্যাঁ, তো একটা ছিল আমরা স্ট্রিপ কেটে আমরা এটাকে প্রতিটা আলাদা মাইক্রোস্কোপের নিচে গিয়ে আগের দিনে কেটে 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 ফলিকুলগুলো বের করে ইমপ্ল্যান্ট করে রোপণ করে দেওয়ার মতো। এটা ছিল আগের প্রসেস। পরে এটাকে এফইউই আসলো। এফইউইটা হচ্ছে আপনার প্রতিটা ফলিকুলের মধ্যে পাঞ্চ দিয়ে তুলে একটা ইউনিট তুলে আবার নিডল দিয়ে ছিদ্র করে লাগায় দেয়। এটা হচ্ছে ফলিকুলার ইউনিট এক্সট্রাকশন। সো দুটোই এখন তো এফইউটি বলতে গেলে উঠেই গেছে।
এফইউই এটা খুবই পপুলার সারা ওয়ার্ল্ড ওয়াইড, কারণ এটা হসপিটাল মানে যে কোনো ডাক্তারের চেম্বার সেটিংয়েই করা সম্ভব এবং ইটস ভেরি ইজিয়ার। তো এইটা এই জন্য এটা খুব বেশি প্রচলিত। বাট সমস্যা একটা হচ্ছে যদি এফইউই যদি প্রপারভাবে করা না হয়, এটা সার্ভাইভাল রেটটা অত ভালো আসে না। কারণ যদি আপনার বড় পাঞ্চ ব্যবহার করেন তাহলে একটু বড় চামড়া উঠবে। বড় চামড়া মানে এক একটা ইউনিটের মধ্যে আপনার একটা চামড়ার ভিতরে যদি বলি কোনো 3টা 4টা 5টা চুলও থাকতে পারে, একটাও থাকতে পারে, দুটোও থাকতে পারে। তো এটাকে তুলে ওরা একটা নিডল দিয়ে ছিদ্র করে অথবা একটা স্লিট তৈরি করে, একটা শাবলের মতো একটা ছোট ইনস্ট্রুমেন্ট আছে, ছিদ্র করে, তারপর ফোর্সেপ দিয়ে চাপ দিয়ে যখন ঢুকায় তখন আরেকবার গোড়ার ইনজুরি হয়। আর যখন জিনিসটা তোলে যদি বড় পাঞ্চের কারণে যদি ঠিকমতো অ্যাঙ্গেল না হয় তাহলে কিন্তু গোড়া অর্ধেক তখনই কেটে যায়। দ্যাট ইজ কল্ড ট্রান্সেকশনস। তো এই জন্য এফইউই যেমন টার্কিতে মানে এভরি অল্টারনেটিভ হাউসে একটা করে সেলুনের মতো করে ফেয়ার ট্রান্সপ্লান্ট ইউনিট আছে। মোস্ট অফ দ্য ক্লিনিক্সের মধ্যে ওরা ডাক্তাররা করে না, এটা টেকনিশিয়ানরা করে। তো ডাক্তাররা এত সময় দিতে পারে না, ডাক্তার তো বিজি ডক্টর, ডার্মাটোলজিস্টরা তো এত সময় দিতে পারে না। একটা হেয়ার ট্রান্সপ্লান্ট 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা লাগে। তো সেই ক্ষেত্রে যারা নন ক্লিনিক্যাল টেকনিশিয়ানস আছে তারাই এফইউইটা করে। তখন এখানের মধ্যে একটু সার্ভাইভাল রেটের একটু সমস্যা আছে। এবং ধরেন ওরা গ্রাফট অনুযায়ী করে, তো এই গ্রাফট সার্ভাইভালও প্রবলেম হয়ে যায় অনেক কিছু। আর আমাদের ডিএইচআইয়ের ক্ষেত্রে আমরা যেমন একেবারে টাইটানিয়াম অক্সাইড ছোটো 0.8 মিলিমিটার ব্যবহার করি একদম প্রোটোকল অনুযায়ী। সেটা আমেরিকাতেও যা, অস্ট্রেলিয়াতেও তা, ইউরোপেও তা, বাংলাদেশেও তা, একই জায়গা থেকে এক জায়গা থেকেই আসে। সেই পাঞ্চটা ব্যবহার করে ফলে এটা ইনসিশনটা মানে যখন তুলবো এটা একদম প্রিসাইজ হবে, সহজে ঢুকে যাবে, ধারটা হবে না। যে এখানে চুল নষ্ট হওয়ার সম্ভাবনাটা একদম নাই, 95 to 97%। ওকে। তারপরে আপনার তোলার পরে উই হ্যাভ এ স্পেশাল ইমপ্লান্টার, মানে আমরা কলমের মতো করে একটা ইমপ্লান্টার আছে। আমরা কিভাবে করছি জায়গায় যাব, আমাদের সাথে একজন দর্শক আছেন, দর্শক এবং নিচ্ছে। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে, আপনার পরিচয়টি বলুন। স্যার আমি সারা বলছিলাম ঢাকা থেকে। জি বলুন। স্যার আমার সমস্যা হচ্ছে আমার মাথার সামনের দিক থেকে অনেক চুল পড়ে যাচ্ছে। ওকে। আনুমানিক 100 থেকে 150 মতো চুল হয়তো বা প্রতিদিন পড়ে, কিন্তু যে পরিমাণ চুল পড়ে ঠিক সেই পরিমাণ চুল আমার গজাচ্ছে না, আমার চুল বড় হচ্ছে না। আমি বেশ ভালো মানের শ্যাম্পু, একদম খাঁটি নারকেল তেল ইউজ করি, নারকেল তেলের সাথে ভিটামিন ই ক্যাপসুল ইউজ করি। এটা কি আমার ঠিক আছে? বা আপনি কি অনেক ডায়েট করছেন নাকি? আপনি কি অনেক ডায়েট করছেন? না স্যার, আমি মোটেও কোনো ডায়েট করি না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এখন ওনার কি সমাধান কি হবে? ওনার সমাধানের জন্য চুল পড়ে যাচ্ছে দেখাতে হবে আমাদেরকে, কজগুলোকে একটা ভালো ডার্মাটোলজিস্ট আন্ডারে গিয়ে দেখতে হবে, কজটাকে বের করতে হবে। এখন ফিমেল প্যাটার্ন বল্ডনেস আছে অনেকটা, যার সামনেটা পড়ে যায়। উনি যদি 100-150 করে চুল যদি সামনে থেকে রেগুলার পড়ে তাহলে তো ডেলি পড়লে একসময় চুল থাকার কথা ছিল, চুল নিশ্চয়ই গজায়। বাট চুলের স্বাস্থ্যটা কেমন হচ্ছে এটা অনেক সময় চুলটা মোটা থেকে মিনিয়েচার হয়ে যায়, চিকন হয়ে যায়, পাতলা হয়ে যায়, মানে এটা মানে এটার পেছনে নিউট্রিশন হচ্ছে না। আর উনি বলছেন রেগুলার তেল লাগায়, খাঁটি নারকেল এবং সাথে ভিটামিন ই ক্যাপসুল লাগায়, এটা একদম ওয়েস্টেজ অফ মানি। বিকজ মাথার ভিতর এমনিতেই তেল বের হয়। তো এই চক্র থেকে বের হয়ে আসতে হবে। আসলে মাথায় তেলের প্রয়োজনই নেই, কারণ প্রতিটা চুলের গোড়ায় আমাদের সেবাসিয়াস গ্ল্যান্ড আছে। সেবাসিয়াস গ্ল্যান্ড থেকে প্রয়োজনীয় তেলটা বা পুষ্টিটা ওখান থেকে বের হয়ে আসে, তেলটা যতটুকু দরকার। এখন যদি আমি আরও তেল দিই, আরও তেল দিলে কি হবে, এটার মধ্যে আরও ধুলা ময়লা বেশি বাঁচবে এবং এটা আসলে ঠিক মতো ওইখানে যে সেবাম ফ্লোটাকে নষ্ট করে ফেলবে ভেতর থেকে। তো এটা উল্টা কাজ করে আর কি ইউজুয়ালি। সুতরাং আমরা কাউকে তেল দিতে কখনো বলি না যে আলাদা করে তেলের প্রয়োজন আছে, কিন্তু এখন যারা তেলে একবার অভ্যস্ত হয়ে যায় তাদের জন্য ইটস ভেরি ডিফিকাল্ট। অনেকের হয়তো স্কাল্পটা ড্রাই থাকে, করতে পারে না যে তেল ছাড়া কেমনে থাকবে এটা বলে, বা অনেক সপ্তাহে একবার তেল করে। যাই হোক, মানে আমার পরামর্শ হচ্ছে সপ্তাহে 2 থেকে 3 চুলকে ডিস্টার্ব না করাই ভালো। রোদের থেকে বাঁচাতে হবে, চুলকে সপ্তাহে 2 থেকে 3 বার শ্যাম্পু করবে। অনেকে আছে এভরিডে শ্যাম্পু করে, এভরিডে, সেই শ্যাম্পুটা থেকেও বাঁচতে হবে। সপ্তাহে 2-3 বারের বেশি চুল পরিষ্কার করার জন্য শ্যাম্পু করা। শ্যাম্পু দিয়ে নিউট্রিশন দেওয়ার কিছু নেই, নিউট্রিশন ফুডে হইতে হবে, ফুড থেকে আসতে হবে, মানে খাবারের মাধ্যমে। ওইটা বাইরে থেকে এক্সটার্নালি অ্যাবজর্ব করে ওইটার কোনো সিস্টেম নেই। হ্যাঁ, চুলের কেমিক্যাল গুলো গিয়ে স্ট্রাকচারে চেঞ্জ আসবে, গ্লসি লাগবে, শাইনি লাগবে, অনেক কিছু লাগবে, কিন্তু এটা চুলের খুব বেশি উপকার করবে না। তুমি যদি চুলের প্রপার নিউট্রিশন পায় তাহলে চুল এমনিই খুব শাইনি থাকে, আর নাহলে রোদের মধ্যে থাকলে কেমন প্রাণহীন হয়ে যায়। আমি যেটা বলছিলাম ডিএইচআইয়ের ইমপ্লান্টার নিয়ে কথা বলছিলাম, যে ডিএইচআইতে একটা স্পেশাল কলমের মতো ইমপ্লান্টার আছে। সেই ইমপ্লান্টার দিয়ে যখন লাগানো হবে চুলগুলো, তখন চুলগুলো ন্যাচারাল লাগবে, অ্যাঙ্গেলগুলো ঠিক মতো হবে, আর্কিটেকচারটা ঠিক মতো থাকবে। এটা খুব ভালো কাজ। এটাই ডিএইচআইয়ের সাথে অন্যান্য মেথডের
পার্থক্য। আচ্ছা, অনেক এবং ধন্যবাদ। আমাদের ব্যাপার হচ্ছে আমরা তো প্রতি চুল কাউন্ট করি। হ্যাঁ, প্রতি চুল কাউন্ট করলে আমরা কম চুল তুলি বারবার করতে পারি। যেমন আই ডিড টুয়াইস, আমার আরও একবার দুবার করতে পারবো। পেছনটা তো কিছুই বোঝা যায় না 5 থেকে 7 দিন পরে, আর চুল লাগানোর পরে স্ক্যাব হয়ে থাকে 8 থেকে 10 দিন, এতটুকুই। তারপর চুলও বড় হয়, সবই বড় হয়। সমস্যা হচ্ছে একটা টার্ম আছে কল্ড শক লস। যদি বেশি বেশি মাথার মধ্যে আঘাত করা হয় বা বেশি বেশি করে পাঞ্চ করা হয়, অনেক বেশি চুল লাগানো হয়, তোলা হয়, তাহলে শক বেশি হবে। শক বেশি হলে লস বেশি হবে। হ্যাঁ, নর্মাল যে চুলগুলো আমরা লাগালাম সেই চুলগুলোতে পড়েই যেতে পারে, তার সাথে নর্মাল চুলটাও পড়ে যেতে পারে, বাট এটা রিভার্সিবল, এটা আবার গজাবে যদি গোড়াটা ঠিক মতো প্লেস করা হয়। দিস ইজ কল শক লস। তো আমাদের ডিএইচএতে শক লসের পরিমাণ 10% এরকম। যদি মেগা সেশন করি তাহলে হয়তো বা সেই শক লসটা হতে পারে। অনেক ধন্যবাদ শামীম ভাই। আমরা একটা বিরতি নেব। প্রিয় দর্শক, আমাদের সময় হচ্ছে একটা বিরতি নেবার। ছোট্ট একটি বিরতি নিচ্ছি। বিরতি পরে আমরা আবার ফিরে আসবো আলোচনায়। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম নেক্সাস টেলিভিশনের কেমন আছেন অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলছিলাম খুবই ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে, যেটা আমাদের প্রতিদিনই আমরা যে সমস্যা নিয়ে চিন্তা করি, বিব্রত হই বা যে সমস্যার মুখোমুখি হই, সেটা হচ্ছে চুল পড়া। এবং আমাদের এই যে চুল গজানোর অনেক ধরনের চিকিৎসা আছে, তবে এর আধুনিক কিছু চিকিৎসা নিয়ে আমরা কথা বলছিলাম। আমাদের সাথে স্টুডিওতে আজকে কথা বলবার জন্য উপস্থিত হয়েছেন আমাদের অতিথি ডাক্তার সরকার মাহবুব শামীম। ডাক্তার সরকার মাহবুব শামীম, তিনি চিফ কনসালটেন্ট লেজার ট্রিট এবং ডিএইচই, এবং বাংলাদেশে অ্যাস্থেটিক ডার্মাটোলজির একজন অত্যন্ত জনপ্রিয় পরিচিত মুখ, একজন স্বনামধন্য ব্যক্তিত্ব, এবং বলা যায় যে তিনি একজন পায়োনিয়ার ব্যক্তিত্ব এই ক্ষেত্রে আর কি। আমরা ডক্টর শামীম ভাই, আমরা বিরতির আগে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে ডিএইচইতে আপনারা কী কী করে থাকেন এবং কীভাবে করেন। ডিএইচইতে যে আপনারা যে কাজগুলো করছেন, মানুষের একটা ধারণা থাকে বা একটা প্রশ্ন থাকে, খুব কমন প্রশ্ন, সেটা হচ্ছে যে সাইড ইফেক্ট আছে কিনা কোনো। আমি সাইড ইফেক্ট বলতে যে একটু আগে শক লসের কথা বললাম, যে শক লস একটা সাইড ইফেক্ট। আর করার সময় যে প্রবলেমগুলো হয় এটা তো খুবই স্বাভাবিক। আপনি সার্জারি করবেন, আপনাকে প্রথমে আমার কাছে আসতে হবে, এসে সারাদিন কাটাতে হবে। তো এটা তো একটা ডাউন টাইম আছে করার পরে। করার সময় 5-6 ঘন্টা পরে পেছন থেকে আমরা যে চুলগুলো ছোট ছোট তুলবো সেটা হিল হতে 5 থেকে 7 দিন সময় লাগবে। তো সেটা তো একটা ইফেক্টই বটে, মানে ইফেক্ট হচ্ছে চুল হওয়া, সাইড ইফেক্ট হিসেবে বলতে পারি। প্লাস মাথার মধ্যে যখন সামনে করব তখন স্ক্যাব জমা থাকে, এটাও 8-10 দিন 15 দিন মানুষকে ভোগায়। এটা তো একটা সাইড ইফেক্টই বলা চলে। চুলগুলো পড়ে যায়, কিন্তু আলটিমেটলি এরকম মেজর ধরনের কিছু নাই, মানে আমাদের ডিএইচআই মেথডের মধ্যে এরকম কিছু নাই। তবে এটা খেয়াল করতে হবে ডাক্তারকে যে চয়েস করার সময় যদি আপনার অন্য কোনো ডিজিজ থাকে, মানে সিলেকশন অফ পেশেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। থাকলে কিনা বা চুলের আপনার যে ডোনার এরিয়াটা আছে সেই ডোনার এরিয়াটা হেলদি আছে কিনা, চুলগুলো আগে তৈরি করে নিয়ে আছে কিনা, এগুলো যদি আমরা ঠিকঠাক মতো কেয়ার করি আসলে পেশেন্টরা অনেক বেশি হ্যাপি। আলহামদুলিল্লাহ অনেক, আমাদের এক্সপিরিয়েন্স অনেক, এবং আমরা তো অনেক পেশেন্ট করেছি। আচ্ছা, ডিএইচইতে আপনাদের মানে পেশেন্টদের ফিডব্যাক বা রেসপন্স কেমন? না মাশাআল্লাহ, আপনাদের ডিএইচআই ইজ গেটিং পপুলার রেগুলার বেসিসে। মানে আমরা তো একটু ডিফারেন্ট, একটু প্রিমিয়াম ক্যাটাগরি, তো এই জন্য আমাদের তো সব কিছু সারা ওয়ার্ল্ড ওয়াইড ডিএইচআই সার্চ দিলেই যথেষ্ট। সারা ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে যে আপনাদের এই ট্রিটমেন্টগুলো অনেক এক্সপেন্সিভ। অফকোর্স এক্সপেন্সিভ, এটা নিয়ে এটা এক্সপেন্সিভ। তো প্রথমেই মানুষের প্রথম একটা ইমপ্রেশন হয় যে এটা ইটস ভেরি এক্সপেন্সিভ। কেন, মানে এটাকে আমরা কি কম পয়সায় করতে পারি কিনা এটাকে? কম পয়সায় মিন্স এফইউই মেথডটা অনেক সস্তা। এফইউইতে যেহেতু অনেক কিছুই করা লাগে না, সুতরাং এটা অনেক সস্তা। চেম্বার সেটিংয়ের মধ্যেই করে ফেলতে হয়, অত প্রোটোকল না মানলেও চলে। তো সেই ক্ষেত্রে আমাদের ডিএইচআইতে প্রোটোকল মানতে হয়, আমাদের প্রত্যেকটা জিনিসকে খেয়াল করতে হয়। ইভেন একটা গজকে পর্যন্ত বাইরে থেকে ওই প্রোটোকল অনুযায়ী করতে হয় আমাদেরকে। আর আমরা যে পাঞ্চগুলো ব্যবহার করি, ইমপ্লান্টার ব্যবহার করি, তো অল আর ভেরি এক্সপেন্সিভ। এবং আমাদের ডক্টর তো মাস্টার ট্রান্সপ্লান্ট সার্জন ছাড়া এটা করতেই পারবে না, কোনো টেকনিশিয়ান বা কেউ এটা হাতে লাগাতে পারবে না। তো যেহেতু ডক্টর থাকবে প্রত্যেকটা জিনিস, সেই জন্য আমাদেরকে এটা একটু এক্সপেন্সিভ। আর যেহেতু ফ্র্যাঞ্চাইজি আকারে, তো এটা ফ্র্যাঞ্চাইজি ফিস সব কিছু জড়িত। ওকে, এই যে আপনারা যে চুলের যে ট্রিটমেন্টগুলো করছেন, ডিএইচই ছাড়া আরও কিছু কিছু পদ্ধতির কথা আমরা শুনি এবং বেশ জনপ্রিয় সেগুলো, যেমন পিআরপি। হ্যাঁ, এটাও আমরা বাংলাদেশে ইন্ট্রোডিউস করেছি। এটা অনেক বছর আগে 2010 সালে আমরা ইন্ট্রোডিউস করেছি প্ল্যাটলেট রিচ প্লাজমা। সেটা হচ্ছে আপনার ব্লাড থেকে
আমরা ব্লাডটাকে কালেক্ট করে নিব, কালেক্ট করে আপনার যে গ্রোথ ফ্যাক্টরসগুলো আছে, যে সিরামটা প্ল্যাটলেটের সাথে লাগানো থাকে, সেই সিরামটার মধ্যে অনেক ধরনের গ্রোথ ফ্যাক্টরস আছে, সেটা যখন ইনজেক্ট করে দেই তাহলে চুলের যে এক্সিস্টিং যে চুলগুলো আছে ওটার মধ্যে খুব ভালো কাজ করে। যদি কোনো গোড়াটা ফলিকেলটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়, এটা অ্যাক্টিভ হয়ে যায়, অথবা গোড়ার মধ্যে নিউট্রিশনগুলো ভালো মতো পায় এবং চুলগুলো সতেজ হয়ে যায়, স্বাস্থ্য ভালো হয়ে যায়। তো পিআরপি ইজ এ ভেরি ভেরি পপুলার একটা ট্রিটমেন্ট। তাছাড়া আমরা বিভিন্ন ধরনের স্টিমুলেটর ব্যবহার করি, যেমন আমরা বিভিন্ন কুল লেজার ব্যবহার করি, এলইডি লাইট ব্যবহার করি, হেলমেট ব্যবহার করি লাইটেড। তাতে এই চুলের গোড়ার স্টিমুলেশনটা হয়। কারণ কি, চুলের যে গোড়াটা আছে এটার মধ্যে যদি প্রপার নিউট্রিশন না পায়, একসময় এটা খাবার খেতে না পেয়ে একসময় মরে যায়। তো আমরা যদি এখানের মধ্যে প্রপারভাবে নিউট্রিশনটাকে এনহ্যান্স করতে পারি, সেটা কীভাবে করতে পারি? আমি যেমন বলি যে মাথার মধ্যে যে কোনো ধরনের পিআরপি করলেই কোনো একটা রেজাল্ট পাওয়া যায়। আর যদি পিআরপি না করে যদি সাধারণ নিডল দিয়ে খোঁচাখুচি করে, তাও কিন্তু এখানের মধ্যে ভালো একটা রেসপন্স পাওয়া যায়। আর না হলে আমি বলি মাথার মধ্যে চাটি মারলেও কিন্তু রেসপন্স করে, বিকজ এখানের মধ্যে আপনি একটা আর্টিফিশিয়াল ইনফ্লামেশন তৈরি করে দেন। ইনফ্লামেশন করলেই সব ধরনের গ্রোথ ফ্যাক্টরসগুলো ছুটে আসে, তো সো দ্যাট সেখানের মধ্যে কিন্তু চুলের গ্রোথ ভালো হয়। তো এইভাবেই। আর পিআরপিরও রকম ফের আছে, আপনাকে পিআরপি খেয়াল করতে হবে যে আপনি প্রপার কিট ব্যবহার করছেন কিনা। আমরা প্রথম থেকেই একেবারে আমেরিকান কিট অ্যাক্লিপস ব্যবহার করতাম, এখন আমরা ইউরোপিয়ান টি-ল্যাব কিট ব্যবহার করি। তো আপনি যে কথা বলেন এক্সপেন্সিভ, আমাদের উপরে সবাই খুব যেহেতু আমরা এখন কোরিয়ান কিটও ব্যবহার করছি অনেক, তারপরে আমরা একটা প্রপার কিট ব্যবহার করতে হয়। আর অনেকে আবার কিট টিট ব্যবহার না করে নর্মাল যে ব্লাডটাকে টেনে ব্লাডটা সেপারেট করে নেয় নর্মালি, সেন্ট্রিফিউজ করে সেখান থেকে প্ল্যাটলেট পুয়ার প্লাজমাটা ফেলে দিয়ে প্ল্যাটলেট রিচ প্লাজমাটা সরাসরি, এগুলো তো 100-200 টাকা খরচ করে ফেলে। তারা হয়তো 2-3 হাজার টাকা নেয়, তাতে তাদের অনেক বড় মার্জিন দেখে অলমোস্ট মানে কোনো খরচই নেই। কিন্তু আমরা যদি প্রপার কিট করি, কিটের দাম অনেক বেশি, একদম অ্যাসেপটিক মেথডে ঠিক মতো যদি করে, কোনো ধরনের ইনফেকশন ছাড়া, হাতের টাচ ছাড়া, সুন্দর করে প্রপারভাবে। কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে যে কত গুণ প্ল্যাটলেট পাচ্ছি আমি, সেটার উপর ডিপেন্ড করে। যদি প্ল্যাটলেট বেশি থাকলে গ্রোথ ফ্যাক্টরস বেশি থাকবে। তো আমাদেরটাতে আমরা যেটা ক্লেম করি 7 ফোল্ড বেশি, 7 গুণ বেশি সর্বোচ্চ পরিমাণে প্ল্যাটলেট আমরা কালেক্ট করতে পারি। তো সোদের ওটার রেজাল্ট অনেক বেশি, স্পেশালি টি ল্যাবের ক্ষেত্রে রেজাল্ট অনেক বেশি। এটা তো মেজার করা কোনো ব্যাপারই না। আমরা নর্মাল পিআরপি ব্যবহার করে ওটাকে যদি আমরা কাউন্ট করি, তাইলে কিন্তু প্ল্যাটলেট কাউন্ট করে বের হয়ে যাবে কতটুকু প্ল্যাটলেট কাউন্ট ওখানে আছে, আর ওই কিট ব্যবহার করে কতটুকু প্ল্যাটলেট কাউন্ট আছে। নর্মাল ল্যাবের টেস্ট করলেই তোমার কার সামনে বলছি কথা, এটা খুব সহজেই মেজার করা যায়, জানার বিষয় আছে। কারণ সাধারণ মানুষ এবং সাধারণ দর্শকেরই প্রশ্নগুলো থাকে। এই জন্য প্রপার প্ল্যাটলেট মানে পিআরপিটা উঠছে কিনা, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা প্ল্যাটলেট করছি, লো লেভেল অ্যাড করছি, বিভিন্ন মেজোথেরাপি করি, আমরা খাবারের যে ফুড সাপ্লিমেন্টসগুলো আছে যারা যেগুলো করে এই ধরুন দেই, স্টিমুলেটরস হিসেবে অনেক কিছু দেই আমরা। ফুড সাপ্লিমেন্ট মানে এই যে বিভিন্ন ধরনের খাবার, ওষুধ বা সাপ্লিমেন্ট দিয়েও কি আপনারা চুল গজানোর? হ্যাঁ, অফকোর্স। আপনি যদি ডায়েট করেন ঠিকমতো না করেন, তাহলে চুলের জন্য তো স্পেসিফিক আছে যে বিভিন্ন ককটেলস আছে, অনেক ধরনের ম্যাক্রো মাইক্রো নিউট্রিয়েন্টস মিনারেলস মিলায় ককটেল বানায়, সেই সব ওষুধ দেয়। বা ইন্ডিভিজুয়ালও দেয় অনেকে, কেউ হয়তো বা আলাদা আলাদা করে কয়েক রকমের ওষুধ দেয়। আচ্ছা। তাছাড়া অনেক ধরনের ডিএইচটি ইনহিবিটারসগুলো আছে। আপনি তো জানেন যে ডিএইচটি নামে একটা হরমোনস আছে, সেই হরমোনসগুলা আসলে চুলের উপর সরাসরি কাজ করে। যেমন সামনের চুলগুলো এতটুকু পর্যন্ত এগুলো বলে ডিএইচটি সেন্সিটিভ চুল, হ্যাঁ ডিএইচটি, আর পিছনের চুলগুলো ডিএইচটি ইনসেনসিটিভ চুল, বা আমরা বলি যে হরমোন ইন্ডিপেন্ডেন্ট চুল, হরমোন সাথে ওটা সম্পর্ক নাই মোস্ট অফ দ্য ক্ষেত্রে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আছে। তো সুতরাং এই চুলগুলোকে যদি আমরা সামনে লাগিয়ে দিই, তাহলে কিন্তু এই চুলগুলো জীবনতরে মানে পার্মানেন্টলি লেগে যায়, এটা কখনোই পড়বে না। আচ্ছা। বাট সামনের চুলগুলো একসময় যদি হরমোন সাথে সম্পর্কযুক্ত থাকে, এটা কিন্তু পড়ে যাবে। তো সেই জন্য অনেক সময় আমরা ডিএইচটি ইনহিবিটারসগুলো ব্যবহার করি। মিনোক্সিডিল বা হ্যাঁ, মিনোক্সিডিল অন্য জিনিস, কিন্তু এটা হচ্ছে ফিনাস্টেরাইড বা ডুটোস্টেরয়েড, এগুলো আমরা ব্যবহার করি যাতে আপনার এই যে ডিএইচটি হরমোনটাকে ইনহিবিট করা হয়। আর মিনোক্সিডিল এটা একটা ইনসিডেন্টাল ফাইন্ডিং, এটা ব্লাড প্রেশারের জন্য একসময় ব্যবহার করা হতো। তো এটা যখন খাওয়ানো হতো তখন দেখা গেল চুল বেড়ে যাচ্ছে, পরে এটার সলিউশন বের হলো।
3%, 5%, 2%, 10% পর্যন্ত দেওয়া হয়। ওইটা টপিক্যালি দিলে স্টিমুলেটর হিসেবে চুল গ্রো করে ছেড়ে দিলে বন্ধ হয়ে যায়। এখন আবার খুব সেফ মোডে আবার একটু লো ডোজে আমরা আবার মিনক্সিডিল খাবার ওষুধও পাওয়া যাচ্ছে, বাংলাদেশে পাওয়া যাচ্ছে না, বাইরে পাওয়া যায়। তো সেটাতেও কিন্তু খুব ভালো রেসপন্স হয়। অ্যাজ এ হোল যে হেয়ারের ইন্ডাস্ট্রিটা একটা ম্যাসিভ চেঞ্জ ওয়ার্ল্ড ওয়াইড এসছে লাস্ট 15-20 ইয়ার্সে। আচ্ছা, তো যে কারণে গত 15-20 বছরে দেখা যাচ্ছে যে এখানে এই চুলের চিকিৎসা একটা বড় যুগান্তকারী। হ্যাঁ, যদি টার্কি ইন্ডিভিজুয়ালি দেশ ধরে পুরো দেশটা একটা ইন্ডাস্ট্রি বানায় ফেলছে এটার উপরে, এই যে হেয়ার ট্রান্সপ্লান্টের উপরে ওরা এখানের মধ্যে প্যাকেজ দেয়, খাবার বানিয়ে বসফরাস দেখা বা অন্যান্য যত সুলতান সালেমানের এগুলো ট্যুরিজম সাথে হেয়ার ট্রান্সপ্লান্ট ওরা এত সস্তা করে, বিকজ ওই যে FUE মেথড টেকনিশিয়ান দিয়ে করে, ওরা থাকা খাওয়া সব সহ এক প্যাকেজ বানায় দেয়, সেটাও অনেক সস্তা পড়ে। তো সেই জন্য পুরো টোটাল অ্যাস্থেটিক ডার্মাটোলজি মানে টার্কিতে একটা ভালো ইন্ডাস্ট্রি তাদের। অ্যাস্থেটিক ডার্মাটোলজি ওরকমভাবে অ্যাস্থেটিক ডার্মাটোলজি অত জনপ্রিয় না হলেও ইয়েটা মানে এই যে হেয়ার ট্রান্সপ্লান্টটা ওরা যেহেতু ন্যাশনালি প্রমোট করে সারা ওয়ার্ল্ড ওয়াইড, এবং আপনি যদি দেখেন টার্কিতে গেলে স্পেশালি ইস্তানবুলে, তাহলে আপনি দেখবেন যে এখানে মানুষ হাঁটছে ট্যুরিস্টরা, তার দেখা যায় 20%-এর মাথার পিছনে ব্যান্ডেজ। আচ্ছা, মানে তারা সারাদিনই চলছে হেয়ার ট্রান্সপ্লান্ট ওখানে। মানে এটা তো একটা মানে ওখানেও কোয়ালিটি ক্লিনিক আছে, কিন্তু মোস্ট অফ দ্য ক্লিনিকই মানহীন। ওকে, মানে ওদের মূল টার্গেটটা হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্টও করানো এবং ট্যুরিজমও করানো, দুটো মিলিয়ে। চমৎকার, মানে তারা মানে পুরো দুটা বিষয়কে তারা একসাথে মার্চ করেছে এবং ফলে তারা ন্যাশনালি তারা ইয়ে করছে, রেভিনিউ পাচ্ছে। অফকোর্স, কারণ এটার জন্য সারা মানে চিপেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। আমাদের দেশেও তো আমার মনে হয় যে আপনারা যেভাবে করছেন এটা হয়তো আমাদের প্রেক্ষাপটে খুব বেশি খরচ মনে হলেও মানে আমি যদি ইন্টারন্যাশনালি চিন্তা করি সেই তুলনায় অনেক কম। DHI প্রাইস বাংলাদেশের সবচেয়ে কম। আমাদের সরকার যদি এদিকে মানে মনোযোগ দেয় তাহলে হয়তো দেখা যাবে যে বাইরের অনেক রোগী আমরা এখানে পেতে পারি। আমরা তো এখানে মেডিকেল ট্যুরিজম করতেই পারি, আমাদের এখানে ডাক্তাররা তো সবচেয়ে ট্যালেন্ট, আমি তো বলি। কিন্তু সমস্যা হচ্ছে যে পাশাপাশি চিপও চিপ, শুধু না চিপেস্ট। আচ্ছা, ডাক্তার পাওয়া তো সবচেয়ে চিপেস্ট এখানের মধ্যে। সমস্যাটা তো আমাদের অন্যান্য জায়গায়, এটা নিয়ে আমরা হয়তো বা অন্যদিন আলোচনা করবো, ওটা অন্য আলোচনার বিষয়, যে এখানে তো আসলে গ্রো করার অনেক সুযোগ আছে। আচ্ছা, আমরা একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে মানে আমাদের জীবনযাত্রায় কি কি ধরনের ত্রুটি আছে বা কি কি ধরনের সমস্যার কারণে আসলে আমাদের চুলগুলো বেশি বেশি পড়ে? এই যে বললাম এক্সটার্নাল কজ, ইন্টারনাল কজ, অবশ্যই। কারণ আপনি যদি, আমাদের তো সবচেয়ে বড় সমস্যা বাংলাদেশের মানুষের স্ট্রেস বেশি। আচ্ছা, স্ট্রেস একটা নাম্বার 1 কিলার ফর হেয়ার, এটা একদম বুঝতে হবে। স্ট্রেস বাংলাদেশ মানুষ যে বলে আসলে যে আমার দুশ্চিন্তায় সব চুল পড়ে যাচ্ছে, আসলে কথা সত্য? কত সত্য তো। স্ট্রেস তো কথার কথা না, এটা অবশ্যই। কারণ একটা স্ট্রেস লেভেল সরাসরি চুলের সাথে সম্পর্কিত। অনেক বেশি স্ট্রেস আপনাকে চুল পড়ে দিবে, এটাতে কোনো সন্দেহ নেই। কারণ বাংলাদেশে যে পরিমাণ ট্রাফিক আর বাইরে যে পরিমাণ পলিউশন, দুটাই কিন্তু আপনার চুলের জন্য হেলদি না, একদম হেলদি না। কারণ আমার বাইরে ধুলা বালি, আপনি মাথায় তেল লাগাবেন আর নাই লাগাবেন, বাইরে গেলেই ধুলাবালি হবে, ধুলাবালি মাথার মধ্যে পড়ে থাকবে ঠিকমতো প্রপারভাবে যদি ঠিকমতো ক্লিন না করা হয়। তারপরে চুলের উপরে তো আবার আলট্রাভায়োলেটের প্রভাব আছে। হ্যাঁ, আর বাংলাদেশে তো সমস্যা হচ্ছে যে বিভিন্ন ধরনের টোটকা চিকিৎসা চলে আসে এবং খুব পপুলার হয়ে যায়। সেগুলো যে যা বলে, ইন্টারনেটে যে যা বলে তাই তো মানুষ সব বিশ্বাস করে ফেলে, এটাই তো মুশকিল সব। তো এইগুলা তো মুশকিল, খাওয়া দাওয়ার উল্টাপাল্টা। আমাদের তো হেলথ, মানে আমরা হেলদি ফুড তো খাই না, আমরা তো ভাত খাই আর হলো ফাস্ট ফুড, ট্রান্স ফ্যাট, এটা সেটা অনেক কিছু খাচ্ছি। মানে হেলদি বলতে যেটা বুঝে সেটার পরিমাণ কিন্তু খুবই কম আমাদের। আচ্ছা, হ্যাঁ, আমরা কার্বোহাইড্রেট বেশি খাই, কম খাই, মানে প্রোটিন যেটা দরকার, আয়রন দরকার, ফ্যাট, ওগুলো কম খাচ্ছি। কিন্তু আবার ওটা খাইতে গিয়ে দেখা যায় পুরো কার্বোহাইড্রেট নাই করে দিচ্ছি। ঘুমেরও একটা, অফকোর্স গুড স্লিপ তো খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আপনার ভালো স্লিপ হলে তো এমনি স্ট্রেস লেভেল অর্ধেক কমে যায়। হ্যাঁ, এবং আজকাল মানুষ অনেক রাত পর্যন্ত জেগে থাকে, তারা মোবাইলে ইয়ে করতে থাকে। এবং মোবাইল থেকেও যদি আপনি নন স্টপ আপনি এই ধরনের মিডিয়া লাইট, আবার কম্পিউটার লাইট, এটাও খারাপ। এখানে আলট্রাভায়োলেট আসতেছে না, সেই আলট্রাভায়োলেটও চুলের জন্য সরাসরি ক্ষতিকারক, স্কিনের জন্য ক্ষতিকারক, চুলের জন্য ক্ষতিকারক। আমরা আরেকটি বিরতি নেব, আরেকটি বিরতির সময় হয়ে গেছে। প্রিয় দর্শক, নিচ্ছি আরও একটি বিরতি, ছোট্ট একটি বিরতি। আমরা ফিরে আসবো খুব শিগগিরই, সে পর্যন্ত আমাদের সাথে থাকুন।
সুপ্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম নেক্সাস টেলিভিশনের কেমন আছেন অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আজকে কেমন আছেন অনুষ্ঠানে আমরা কথা বলছি চুল গজানোর আধুনিক চিকিৎসা নিয়ে, এবং এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার সরকার মাহবুব শামীম, চিফ কনসালটেন্ট লেজার ট্রিট এবং ডিএচআই। শামীম ভাই, আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছি অলরেডি, চুলের বিভিন্ন চিকিৎসা নিয়ে এবং আধুনিক যে চিকিৎসাগুলো, এবং আপনি ডিএচআই যে চিকিৎসা পদ্ধতি আপনি ব্যবহার করছেন যেটা অত্যাধুনিক বলা যায়, এবং সেটি সম্পর্কে খুব চমৎকারভাবে আমাদেরকে বর্ণনা করলেন। অনেকের যারা বিশেষ করে শোবিজে কাজ করে, দেখা যায় যে তাদের দাড়ির প্যাটার্নটা হয়তো অতটা আকর্ষণীয় মনে হচ্ছে না, বা তার মনে হচ্ছে যে গালে আরেকটু দাড়ি থাকলে ভালো হতো। এই মাথায় যেমন চুল আপনার ট্রান্সপ্ল্যান্ট করেন, এই গালেও কি আপনারা দাড়ি ট্রান্সপ্ল্যান্ট করতে পারেন? হ্যাঁ, আমরা প্রচুর করি। আমরা শুধু তা মুখে না, তো আমরা ব্রাউ ট্রান্সপ্লান্ট করি, আচ্ছা, দাড়ি করি। এটা তো খুব ভেরি কমন। আমাদের ব্রাউ ট্রান্সপ্লান্ট খুব চলে, দাড়িটাও খুব চলে, কারণ আমরা পেছন থেকে চুলটা নিয়ে আসি, কারণ এখানে তো টার্মিনাল হেয়ার্স, তো এই চুলগুলো যখন এখানে লাগাই দিই খুব ভালো, খুব ভালো রেজাল্ট আসে। তো মানে দাড়িটা ভরাট লাগে বোধহয়। এবং সবাই চায়, এবং ক্লায়েন্ট, এখন তো মানুষের দাড়ি একটা ফ্যাশন, দাড়ি তো ফ্যাশন, এখন তো চলছে সবার দাড়ি, চাপ দাড়ি থাকতে হবে, নাহলে তো পুরুষই মনে করো না। বাচ্চা বাচ্চা ছেলেরাও সব চাপ দাড়ি রেখে রাখে, সুন্দর সুন্দর লাগে সব দাড়িওয়ালা। দাড়ি ছাড়া তো তুমি যুগ পার হয়ে গেছে। আচ্ছা, তো এখন মানুষ এটা করছে, এবং এটা আপনারা ট্রান্সপ্ল্যান্টের মাধ্যমে, হ্যাঁ, এটা খুবই পপুলার। গালে যদিও এটা ভেরি স্পেশাল স্কিল, কারণ এটার অ্যাঙ্গেলটা বুঝতে হবে, এটাকে ঠিক মতো করে বসাতে হবে। হয় না কোনো মানে দাগ হয়ে যাওয়া বা স্কার হয়ে যাওয়া। যখন দাড়ি লাগাই প্রবলেম না, অনেক সময় উল্টা করি আমরা, মাথার পুরো সব চুল পড়ে গেছে, কোথাও মাথার পেছনে ঠিক মতো নাই, মানে ডোনার এরিয়াতেও চুল খুবই কম বা থিনিং হয়ে গেছে, তখন সেই ক্ষেত্রে আমরা অনেক সময় যদি অনেক বেশি চাপ দাড়ি থাকে, অনেক বেশি দাড়ি গিয়ে থাকে, তাহলে আমরা এখান থেকে চুল, দাড়ি থেকে চুল নিয়ে মাথায় লাগাই দেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আবার তার আরো যদি শর্ট পড়ে, তাহলে যদি বুকে যদি অনেক লোম থাকে, ঠিক থাকতে যদি, এবং যে মানে রাজি থাকে যে ভাই আমার বুক থেকে নিলে কোনো অসুবিধা, কারণ দেয়ার ইজ সাম, অনেক যদি লোম থাকে তাহলে ছোট ছোট তুললে স্কার গুলো ঢেকে থাকে, এটা বোঝা যায় না। যদি কম থাকে সেটা নেওয়া যায় না, কিন্তু স্কার দেখা যাবে, দাড়িতেও তাই। আচ্ছা, তো এই জন্য আমরা অনেক সময় মুখ থেকেও চুল দিয়ে মাথায় লাগাই দিই। বুঝতে পেরেছি। আচ্ছা, চুলের তো আমরা চুল গজানোর চিকিৎসা নিয়ে আমরা করলাম, কিন্তু আনওয়ান্টেড হেয়ার বা অনাকাঙ্ক্ষিত চুল, এটাও কিন্তু একটা বড় সমস্যা। হ্যাঁ, এটা তো অনেক বড় সমস্যা। অনাকাঙ্ক্ষিত চুল সমস্যার সমাধান করার জন্য আপনারা আধুনিক চিকিৎসা কি করছেন? এখন আসলে আমরা অনাকাঙ্ক্ষিত চুল, যেমন আগে মেডিকেল কন্ডিশনে অনাকাঙ্ক্ষিত বলতাম, যেমন হার্সেটিজম, হ্যাঁ, যে মেয়েদের মুখের মধ্যে দাড়ি উঠে যায় অনেকের, সেটা ছিল আগে অনাকাঙ্ক্ষিত চুল। এখন অনেকের কাছে হাতে পায়ের লোম, অন্যান্য জায়গার আন্ডারআর্ম, বিকিনি লেন্সের লোমও, এগুলা অনেকের কাছে অনাকাঙ্ক্ষিত, এগুলোকেও আমরা করি। তাহলে চুল গজানো এবং চুল তোলা দুটাই আমরা করে থাকি। সেটার জন্য আসলে আমি যদি বলি যে অনেক কারণে মেয়েদের, এখন তো আসলে বাংলাদেশে এই যে হরমোনাল কারণে, যেমন পিসিওএসটা বেড়ে গেছে অনেক বেশি, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ এবং পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম দুটোই অনেক বেশি বেড়েছে। সেই কারণে বাচ্চা মেয়েদেরও অনেকেরই এই ধরনের বিরাট ধরনের প্রবলেম থাকে। তো মেডিকেল কন্ডিশন, এটার তো এটা আমরা হরমোনাল কজ বা যে কোনো কারণে হলে আমাদেরকে এগুলো লেজারের মাধ্যমে করতে হয়। তো হেয়ার রিমুভালের ক্ষেত্রে যেটা হচ্ছে, বাংলাদেশ কিন্তু এই ক্ষেত্রে পায়োনিয়ার। এটা আমরা যে মেশিন ব্যবহার করছি, ইউএস মেশিন ক্যান্ডেলা, অনেক ধরনের লেজার দিয়েই করে, ডায়োড লেজার বা মানে যে লং পালস এনডিয়াক, যেটা লং পালস এনডিয়াক লেজার দিয়ে যদি আমরা করি, এগুলো পার্মানেন্ট হয়ে যায়। আসলে আমরা যদি মেডিকেল কোনো কন্ডিশন থাকে, মেডিকেল ট্রিটমেন্ট করি, তার সাথে যদি আমরা লেজার ব্যবহার করি, তাহলে এগুলো পার্মানেন্টলি এই হেয়ারগুলো উঠে যায়। এ থেকে আমরা 80-90-95%, কোথাও 100% পর্যন্ত চুল পার্মানেন্টলি উঠে যায়। সুতরাং এটা হচ্ছে ভেরি গুড ট্রিটমেন্ট। মানে আমাদের লেজার সেন্টারের ফার্স্ট ব্রেড অ্যান্ড বাটার হচ্ছে হেয়ার রিমুভাল। আচ্ছা, তো এই হেয়ার রিমুভাল করতে কি স্কিনের কোনো ক্ষতি হয় কি? না না না, একদমই না। কারণ এটাকে যদি আপনি প্রপার মানে মেশিন ব্যবহার করেন, যদি যেমন আমরা ক্যান্ডেলা মেশিন যেটা ইউএসএ, সেটা ব্যবহার করি, সেটার মধ্যে একটা স্পেশাল ডিভাইস আছে, সেটাকে বলে ডায়নামিক কুলিং ডিভাইস। কারণ আমরা এক ধরনের ক্রায়োজেন ব্যবহার করি, কুলিং এজেন্ট, যেটা লেজার যাওয়ার আগে স্কিনকে কুল করে দেয়। সেই ঠান্ডা অবস্থায় লেজারটা প্রবেশ করে, তারপরে আবার লেজার শেষ হওয়ার পরে আবার কুলিংটা দিয়ে ঠান্ডা করে দেই, তো সো দ্যাট স্কিনের কোনো প্রবলেমই হয় না এটা। আচ্ছা, ব্যথা পাওয়া যায় কিনা? আমরা নাম্বিং ক্রিম দিয়ে নেই, যাতে ওরা ব্যথাটা না পাওয়া যায়। ব্যথাটা যদি আমরা নাম্বিং ক্রিম দিয়ে করি, তাহলে এটা এমন কোনো ব্যথা না।
তাছাড়া আরও কিছু মেথড ডায়োড লেজার আছে যেখানের মধ্যে আমরা শেফটা করে নিয়ে তার উপরে আবার একটু জেল আছে কন্ডাক্টর হিসাবে, আমরা জেল দিয়ে কন্টাক্ট কুলিং সেই ডায়োড লেজারের মাথার মধ্যে যে একটা স্যাফায়ার থাকে সেটা দিয়ে ঠান্ডা করে নেই, সেটার মধ্যে লেজার যখন যায় তখন স্কিনের মধ্যে কুলিং ইফেক্ট হয়। তো সেইভাবে ধরনের লেজার দিয়েও আমরা করি, সেটা একটু সস্তা লেজার, সেটা দিয়েও করা যায়। বাট ক্যান্ডেলা মানে লং পালস এনডিয়াক ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড, ওভাবে করে থাকি আমরা ফেসে করি, তারপর হচ্ছে আপনার নেকে করি, হ্যাঁ, তারপর আপনার আন্ডার আর্ম, ফোর আর্ম, লেগ, বিকিনি লাইন্স, তারপরে চেস্ট, ব্যাক, শোল্ডার, সারা শরীরের মধ্যে করে থাকি আমরা। মুখেরগুলো সচরাচর 1 থেকে 1.5 মাস পর পর করে থাকি, আর শরীরেরগুলা 2 থেকে 3 মাস পর পর একবার করে থাকি। শামীম ভাই, স্কিনের ট্রিটমেন্ট বলতে একসময় কিন্তু আসলে মানে আমরা যেটা জানতাম যে কিছু মলমের ব্যবহার, কিছু ওষুধপত্র, অ্যান্টিফাঙ্গাল কিছু ট্রিটমেন্ট করা। এই অ্যাস্থেটিক ডার্মাটোলজি আপনারা একেবারে, যদি আমি একদম প্রথম সারি কয়েকজনের নাম বলি আপনার নামটা চলে আসবে একেবারে সামনে, আপনাদের কয়েকজনের হাতে ধরে এই অ্যাস্থেটিক ডার্মাটোলজি একটা বিশাল সাবজেক্টে পরিণত হয়েছে, বিশাল একটি মার্কেটে পরিণত হয়েছে, ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে, প্রচুর রেভিনিউ আসছে এখানে। বাংলাদেশের মতো একটা দেশে এই ধরনের চিকিৎসার কথা আপনারা কি মানে কেন ভেবেছিলেন এবং কিসের প্রেক্ষিতে আসলে এটা আপনাদের ভাবনাটা এটা আসে? খুবই একটা ভালো প্রশ্ন করেছো, কারণ এটা হচ্ছে কি আমরা যখন আমি এবং ডক্টর ঝুমু খান আমরা তো বন্ধু এবং আমরা একটা সংগঠনও করি এডিএস ডার্মাটোলজি সোসাইটি অফ বাংলাদেশ, আমি প্রেসিডেন্ট, ঝুমু সেক্রেটারি। তো আমরা দুই বন্ধু আমরাই আসলে বাংলাদেশে এই লেজারের বা এই অ্যাস্থেটিক ডার্মাটোলজির প্রবর্তন করেছি। তো ব্যাক ইন 2004 অ্যাকচুয়ালি উই স্টার্টেড একসাথে ওগুলো। তো তখন চিন্তা করেছি বিকজ অফ আমরা নতুন কিছু করব বাংলাদেশে, নতুন কিছু আনবো। যখন আমরা তখন ইন্টারনেটের থেকে আমরা ঘেটে টেটে দেখলাম যে এটা তো খুব চলছে সারা মানে ফার্স্ট ওয়ার্ল্ডে, ইউরোপ, আমেরিকাতে। আমাদের থেকে কিন্তু আসলে ইন্ডিয়া অনেক পেছানো ছিল আমাদের থেকে, স্পেশালি অ্যাস্থেটিক ডার্মাটোলজিতে আমরা স্টার্ট করেছি। বাট পাকিস্তান আগানো ছিল অনেক দিক থেকে, এদিক থেকে দুবাই এবং পাকিস্তান। তো সেই দিক থেকে আমরা ওখান থেকে উই আর ভেরি মাচ ব্লেসড। তো সো দ্যাট তারা এখন ব্র্যান্ডেড মেশিনে যাচ্ছে, আর আমাদের লোকজন এখন চাইনিজ মেশিন শুরু করেছে। বাট ব্র্যান্ডেড মেশিন দিয়ে করলে এটার লংজিভিটি অনেক বেশি। বাট আমরা যে স্ট্রাগল করেছি সেটা আসলে অনেক বড়, অনেক বড়। পুরো ইন্ডাস্ট্রিটাকে তৈরি করা, ডাক্তারদেরকে আগ্রহী করে তোলা। এবং এখন তো শুরুর দিকে যেমন অনেকের এক ধরনের অনুমানসিকতা ছিল যে হ্যাঁ লেজার দিয়ে এটা আসলে ক্ষতি করে স্কিনের করে থেকে, ডার্মাটোলজিস্টরাই অনেকে কিন্তু এই জিনিসটাকে অ্যাভয়েড করার চেষ্টা করেছে। কিন্তু এখন কিন্তু প্রচুর ডার্মাটোলজিস্ট, প্রচুর যারা ক্লিনিক্যাল ডার্মাটোলজি নিয়ে কাজ করছেন তারা তো আছেনই, পাশাপাশি অনেকেই কিন্তু শুরুই করছেন। এটা বর্তমান লাইফস্টাইলের সাথে আপনি কখনো ইগনোর করতে পারবেন না। এটা স্কিন হচ্ছে লার্জেস্ট অর্গান শরীরের মধ্যে। তো এইটার সৌন্দর্য তো সবচেয়ে বেশি, মানুষ সুন্দর থাকতে চায়। আর মানুষের যখন নিড ফিল আপ হয়ে যায় তখন সে ওয়ান্ট নিয়ে চিন্তা করে। এক্স্যাক্টলি ওভাবেই আসলে এই ফিল্ডটা। আর আমরা সারা পৃথিবীতে কিন্তু এখন 1 নাম্বার সাবজেক্ট ডার্মাটোলজি। আচ্ছা, আমেরিকান নাম্বার 1 সাবজেক্ট ডার্মাটোলজি। কোনো সময় রেসিডেন্স কিচ্ছু পাওয়া যায় না ওখানে, সবচেয়ে দামি। কারণ এখানে আপনার রোগী দেখা যায়, গ্ল্যামার আছে, সার্জারি করা যায়, সব কিছু করা যায়। তো সো দ্যাট এটা আমেরিকা, ইউরোপে অনেক ভালো, ইভেন ইন্ডিয়াতে নাম্বার 1। আর বাংলাদেশে অ্যাকর্ডিং টু অ্যাডমিশন টেস্ট বিএসএমএমইউতে বা অন্যান্য জায়গাতে ডার্মাটোলজিতে চান্স পাওয়া এখন সবচেয়ে কঠিন, এবং সেকেন্ড পজিশনে ডাক্তারদের চয়েসের মধ্যে সেকেন্ড পজিশনে ডার্মাটোলজি আছে। এবং এটা আমরা সাকসেস মনে করি আমাদেরকে, যে ইয়াং স্টাররা বা নতুন ডাক্তাররা, নবীন ডাক্তাররা সবাই অফকোর্স আমাদের কনফারেন্স, আমাদের চলাফেরা, আমাদের ডাক্তারদের লাইফস্টাইল সবকিছুই তো আসলে সবাইকে অ্যাট্রাক্ট করে। আচ্ছা, আপনাদের এখন তো আপনার সেন্টারে প্রচুর সেলিব্রিটি এবং প্রচুর ইয়েদের একটা আগ্রহ দেখা যায় আর কি আপনার সেন্টারের প্রতি। সেলিব্রিটিরা সবসময় তাদের তো এটার প্রতি আগ্রহ সবসময় ছিল। তো আমরা একটু খুশি এই কারণে যে সেলিব্রিটিরা তো বাইরে গিয়ে কিছু করে না, বিদেশে যাওয়ার চেষ্টা করতো। আলটিমেটলি যেখানে যায় সেখানের মতো আমরা এত বেশি, কারণ ইউরোপ, আমেরিকা বলেন, ইন্ডিয়া বলেন, সব জায়গায় তো আমাদেরকে চেনে। তো ওরা জানে আমাদের কোয়ালিটি সম্পর্কে, গেলে আমাদের নামই শুনে। তো এটা তো আর যায় না কেউ আমাদের, কারণ আমরা এটা দেশেই রাখতে পারছি।
তার চেয়েও বড় কথা হচ্ছে যে আমাদের যে ত্বকের গঠন, আমাদের যে চেহারার গঠন, এই যে এই সাউথ এশিয়ান বা এই বাংলাদেশের এই অঞ্চলের মানুষের যে চেহারা, যে চামড়ার কালার, চামড়ার কোয়ালিটি, আর ইউরোপিয়ান, ককেশিয়ান, ফার ইস্ট, এদের চামড়া, মুখের গড়ন সব কিছু ডিফারেন্ট। তো আপনি যদি বোটক্স ফিলার করতে চান তাহলে তো আপনাকে আমাদের মতো করে করতে হবে। আপনারা যদি, আপনার চেহারা হচ্ছে আমাদের মতো, আপনাকে যদি আমি চিঙ্কু বানাই দিই তাহলে তো হবে না। এইখানেই রং ট্রেনিং। এই যেমন আপনি দেখেন কেউ কেউ অনেক ডাক্তাররা যারা হয়তো বা দেখা যাচ্ছে ব্যাংককে ট্রেনিং করেছে বা অন্যান্য দেখেছে, তারা দেখা যায় এইখান থেকে এইটা এত বড় বানাই দিচ্ছে, এটা চোখা বানাচ্ছে, এইটার গালটা এরকম মানে মোটটা হচ্ছে যে রেসিয়াল যে একটা ব্যাপার থাকে, ওটার জন্য আপনাকে প্রপার ট্রেনিং এবং ইয়ে করা লাগবে। অনেক ধন্যবাদ শামীম ভাই। আমরা আজকের অনুষ্ঠানে নির্ধারিত সময় শেষ করে ফেলেছি এবং খুব চমৎকার আলোচনা আমাদের হয়েছে, অত্যন্ত প্রাণবন্ত আলোচনা ছিল এটি। এবং আমি আমার ধারণা আর কি যে বাংলাদেশের মানুষ যারা এই অনুষ্ঠানটি দেখেছে তারা সবাই খুব এনজয় করেছে, কারণ এই বিষয়গুলো আসলে আমরা জানতে চাই এবং প্রত্যেকের একটা আগ্রহের জায়গা যে কী করে আমরা আমাদের সৌন্দর্যকে আর একটু বাড়িয়ে তুলব। বিশেষ করে আমাদের চুল তো একটা অবশ্যই একটি আগ্রহের জায়গা, যেটা শুরুতেই বলেছিলাম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের অনুষ্ঠানটি ধৈর্য ধরে দেখবার জন্য, এবং ডাক্তার সরকার মাহবুব শামীম, আপনাকেও আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে কষ্ট করে আসবেন। উজ্জ্বলকেও আমি অনেক ধন্যবাদ দিই, কারণ আমি তোমার একজন গুণমুগ্ধ পাঠকও বটে। শুধুমাত্র হয়তো টেলিভিশন দেখা হয় না, তোমার ভালো লেখালেখি, অন্যান্য অনেক গুণ সম্পর্কে আমি জানি। আর এই সাথে সাথে আমি নেক্সাস টিভির সকল কর্মকর্তা, কলাকুশলীর সবাইকে ধন্যবাদ দিই এবং দর্শকদেরকেও ধন্যবাদ দিই। এত সুন্দর একটা অনুষ্ঠান এত লম্বা সময় যে কাটিয়ে ফেলেছে টেরই পাইনি। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্বের অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন। শুভরাত্রি।